দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, আছেন জনাব মারুফ কামাল খান, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। প্রধান ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। একটু আগে আপনি বলছিলেন যে আপনি একটা অনুষ্ঠান থেকে এসেছেন, ওই অনুষ্ঠানেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সংস্কার নিয়ে অনেক বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, কিছু বিষয়ে এখন একমত হওয়া যাচ্ছে না। যেসব বিষয় এখন একমত হওয়া যাচ্ছে না সেগুলো নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আপনি কি মনে করেন যে এখন যে বিষয় একমত হচ্ছে না, নির্বাচন হয়ে গেলেই সেই বিষয়গুলোতে একমত হওয়া সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে, আর খুব ধন্যবাদ, বহুদিন পর দেখলাম ওনাকে। বিষয়টা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম খুব কারেক্টলি কথাটা বলেছেন। ডেমোক্রেসিতে সব বিষয়ে সবাই একমত হয় না, এই জন্য বহুমত পার্টি থাকে এবং এখানে মত দ্বিমতের জায়গাও থাকে। মৌলিক জায়গায় একমত কিনা আমরা, সেটা হচ্ছে বিষয়। একটা হচ্ছে মৌলিক জায়গায় একমত সবাই, যে একটা সংস্কার লাগবে, এটা বিষয়ে একমত। কী বিষয়ে সংস্কার লাগবে সেটা বিষয়ে প্রায়োরিটি ঠিক হইতে পারে, পার্থক্য হইতে পারে, ভিন্নতা হইতে পারে। এমনি যতদূর মনে পড়ে বেসিক জায়গাগুলিতে আমার ধারণা কোনো দ্বিমতের সুযোগ নেই, এগুলি ঐক্যমত হয়ে যাবে। নন বেসিক পয়েন্টে এখন আপনি পার্লামেন্টের মেম্বার কয়টা বাড়াবেন, কয়টা কমাবেন, তাই না, মহিলা কয়টা, এগুলি নন বেসিক পয়েন্ট। মৌলিক জায়গায় হ্যাঁ বাড়াতে হবে, এই যে সবাই একমত। তো ফলে আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আজকে যেটা বলেছেন একটু কারেক্টলি বলেছেন। একটা বিষয় জায়গায় আমি সন্দেহান যে জায়গাটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে এখানটায় এই সরকারের প্রায়োরিটি কোনটা আসলে এটা ঠিক করা উচিত। এই সরকার কিন্তু হাইকোর্টের একটা মতামত নিয়েই কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ফাংশন করছে। তার মানে নির্বাচনের মধ্যে আরেকটা রেগুলার গভর্নমেন্ট আসবে, এটি হচ্ছে বাস্তবতা। সরকারের অ্যাটিটিউডটার ক্ষেত্রে, এই ক্ষেত্রে সরকারের মানে আমার কাছে মনে হয়েছে যে তালগোল পাকিয়ে ফেলছেন সরকার বিভিন্ন রকম ইতেই, যার কারণে সংস্কারের ক্ষেত্রেও সামগ্রিক এই রাজনৈতিক যারা শক্তি আছে, যারা পলায় গেছেই, এটাকে প্রপারলি ডিল করে হ্যাঁ এটা নির্বাচনের মেজাজ তৈরি করা, প্লাস এটা ওই প্রক্রিয়া যাওয়া, প্লাস আচার বিচার যা আছে এগুলি সম্পন্ন করার কাজটাকে এটা লাইনে তোলা, এই সামগ্রিক কাজটা করার ক্ষেত্রে সরকারের আমি কি বলবো, গরিবসী বলবো না, আমার মনে হয় কিছু ঘাটতি আছে আর কি। তাহলে সংস্কারের যে কথাটা যেটা চলছে সেটা চলুক, প্লাস অন্যান্য বিষয়গুলিও। কারণ আপনি এই কথাটা আসতেছে, দেশে বিদেশে আসতেছে যে সবাই সব মামলায় খালি মার্ডার কি জন্য, আর কি মামলা নাই? সাংবাদিকও মার্ডার করছে, রাজনীতিবিদও মার্ডার করছে, পুলিশও করছে, তাহলে হোয়াট ইজ দিস? এটা তো ওই ঘটনাগুলি সম্পর্কে একটা ভিন্ন মেসেজ দেশে বিদেশে যাচ্ছে। আজকে এখনও এটা একটা হানিমুন পিরিয়ড, কেউ বড় কথা বলছে না, কিন্তু এই কথা তো আসবে দুদিন পরে। তাহলে সেই জায়গাটায় খেয়াল করে আমার ধারণা পদক্ষেপগুলি নেওয়া উচিত গভর্নমেন্টের। আমরা রাজনৈতিক শক্তিসমূহ যে দলগুলি আছে এখানটা বিএনপি সহ সবাই সরকারকে কোঅপারেট করতে চাই, দেশে একটা সামনে এই সংস্কারটা সমাধা করে এই দুষ্কৃতিকারী বা বদমাইশ বা খুনি গুমকারী যারা, এদের বিচার সম্পন্ন করে একটা নির্বাচন দেশে হোক, এটাই চাই আমরা। এটাই চান। যারা মারুফ কামাল খান, আপনার কাছে একটু জানতে চাই যে সংস্কার ইস্যু নিয়ে তো আসলে একটা রাজনৈতিক দলগুলোর উপর একটা চাপ রয়েছে, সমাজ থেকে হোক বা বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে একটা চাপ রয়েছে। তো এখন এই চাপটা রাজনৈতিক দলগুলো অনুভব করছে, তারা সংস্কারের দিকে যাচ্ছে। নির্বাচন হওয়ার পরে কি এই চাপটা আসলে তারা অনুভব করবে? ধন্যবাদ আপনাকে এবং প্রধান সাহেবকেও ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাইরের চাপে তারা সংস্কার করছে বা সংস্কারে সম্মত হয়েছে, রাজি হয়েছে, এটা আমার কাছে মনে হয় না। সমাজের ভেতর থেকে রাজনৈতিক দলগুলো তো জনগণের হৃদস্পন্দন অনুভব করেন এবং সেই অনুযায়ী তারা চলবার চেষ্টা করেন। তো সুতরাং আপনি দেখবেন যে এই যে পরিবর্তন, কিন্তু এই পরিবর্তন যেটা হয়েছে আগস্ট মাসে 24 সালে, তার আগে থেকেই কিন্তু রাজনৈতিক দলগুলো সংস্কারের কথা, পরিবর্তনের কথা, রাষ্ট্র মেরামতের কথা, এগুলো কিন্তু তারা বলে আসছিলেন। তারা অনুভব করেছেন যে রাষ্ট্রের যে বন্দোবস্ত, যে ব্যবস্থা চলছে, এই ব্যবস্থায় রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের অনেক জায়গায় অনেক ক্ষেত্রে মেরামত করা দরকার, সংস্কার করা দরকার, পরিবর্তন করা দরকার।
তো সুতরাং এটা যে চাপের মুখে করছে এটা না, চাপের মুখে রাজনৈতিক দলকে দিয়ে এটা করানো সম্ভব বলেও আমার কাছে মনে হয় না। তারা কিন্তু আগে থেকেই, এবং কোনো কোনো দল তো যেমন বিএনপি 31 দফা কর্মসূচি দিয়েছে এর আগে 2023 সালে, অন্যান্য দলও কিন্তু তারা কম বেশি সংস্কারের কথা বলেছে, পরিবর্তন করা দরকার। ধরেন জাতীয় সমাজতান্ত্রিক দল তারা অনেক আগে থেকে মানে ওই যে কি বলে ওটাকে পেশা মানে পার্লামেন্টে পেশার রিপ্রেজেন্টেশন থেকে আরম্ভ করে এগুলো কিন্তু এক ধরনের সংস্কারের প্রস্তাব। তো এগুলো কিন্তু বিভিন্ন দল থেকে বিভিন্ন সময় দেওয়া হয়েছে এবং এটা আছে। আজকে যেটা পরিবর্তনের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে পরিবর্তন তো সংস্কারের জন্য হয়নি, পরিবর্তনটা হচ্ছে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা যেটা চলছিল, সেই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সবাই চলে গিয়েছিল। একটা স্বেচ্ছাচারী রাষ্ট্র ব্যবস্থা, অত্যাচারমূলক নিবর্তনমূলক রাষ্ট্র ব্যবস্থা, সেটার থেকে সবাই দেশের মানুষ মুক্তি চাচ্ছিল এবং সকলে মিলে সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে, এমনকি এখানে আমি তো মনে করি যে অনেক আওয়ামী লীগের লোকও কিন্তু যোগদান করেছে। তারা এই মানে এই দুর্বৃত্তপনাকে যারা রাজনীতি মনে করেন এরকম অনেকেই যোগদান করেছে, এর মধ্যে সাধারণ মানুষ যোগদান করেছে, মায়েরা যোগদান করেছে, মেয়েরা যোগদান করেছে, সাধারণ কৃষকরা শ্রমিকরা যোগদান করেছে, গার্মেন্টসের কর্মীরা যোগদান করেছে, মাদ্রাসার ছাত্ররা যোগদান করেছে, মানে সমস্ত শ্রেণী পেশা থেকে মানুষ এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তো বটেই, তারা যোগদান করে এটা সফল করেছে। তারপরে কিন্তু এক একজনের প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে। সেই কর্মসূচির ভিত্তিতে যখন লক্ষ্য অর্জিত হয়ে গেছে তারা তো কিন্তু তার নিজ নিজ কর্মসূচিতে ফিরে গেছে। সুতরাং এটাকে আবার একত্র করে একটা অভিন্ন লক্ষ্যে পরিচালিত করা এটা কিন্তু একটা কঠিন কাজ। তো সরকার কিন্তু এটা করেছে, তারা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে এবং এই সংস্কার কমিশনটাগুলোর যে সমস্ত প্রপোজাল আসবে সেটার ভিত্তিতে যতদূর সম্ভব ঐক্যমত যাতে করা যায় তার জন্য একটা ঐক্যমত কমিশনও বোধহয় গঠন করা হয়েছে। তো সেটা চলছে এখন। আর সবচেয়ে বড় কথা, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, আজকেই সমস্ত সংস্কার হয়ে যাবে এটা না। সংস্কার সবসময় রাষ্ট্রের সংস্কার, আইনের সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার, বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার, এগুলো তো চলতে থাকবে। রাষ্ট্র যতদিন থাকবে এই বিষয়গুলো থাকবে। এখন যেটা বলা হয়েছে যে এখন কি হবে, সামনে তো একটা নির্বাচন হবে, নির্বাচনের আগে নির্বাচনের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো সেগুলো করা, এবং একই সঙ্গে যেগুলোর ক্ষেত্রে খুব দ্রুত করা যায় এবং ঐক্যমত হয় সেই সংস্কারগুলো এই মানে নির্বাচনের আগে করে ফেলা হবে। এবং বাকিগুলো তো প্রত্যেকটা রাজনৈতিক দল তারা নিজস্ব যে ম্যানিফেস্টো দেবেন, ইলেকশন ইশতেহার দেবেন, সেখানে তাদের এই সংস্কারগুলো, সেখানে যদি জনগণ সমর্থন করে সেই সমর্থনের ভিত্তিতে তারা ক্ষমতায় যেতে পারলে তারা সেগুলোর বাস্তবায়ন করবে। যদি বাস্তবায়ন হয়, বাস্তবায়ন হবে না। ইশতেহার এর আগেও সব নির্বাচনে ভালো ইশতেহার থাকে, সেই ইশতেহারগুলোকে সব নির্বাচনে ভালো ইশতেহার থাকে, কিন্তু এই ইশতেহার তো কিছু না কিছু তো বাস্তবায়িত হয়। কিন্তু সবচাইতে ভালো হতো কি যে যদি আমরা একটা চার্টার করতে পারতাম, যদি সমস্ত রাজনৈতিক দল একমত হতে পারতো, তার ভিত্তিতে আমরা ঐক্যমতের ভিত্তিতে কি কি সংস্কার করবো এটা করতে পারতাম, যেটা জুলাই চার্টারে করার কথা বলা হচ্ছে, সেটা যদি করা যেত, একটা ঐক্যমত হলে কিন্তু একটা বাইন্ডিংস হয়ে যায়, সমস্ত রাজনৈতিক দল এটা সই করলো যে আমরা যারাই ক্ষমতায় যেতে পারি আমরা এই সংস্কারগুলো করব। তো সে জাতীয় ঐক্যমতের চেষ্টা এখনো আছে, অব্যাহত আছে, চেষ্টা চলছে। যদি ঐক্যমত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়, ওই একটু আগে প্রধান সাহেব যেটা বললেন যে সব ক্ষেত্রে গণতন্ত্র তো সবাই সমস্ত ব্যাপারে একমত হবে না, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তাদের নিজস্ব কর্মসূচি আছে, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হবে। এবং বিশেষ করে খালি এক ক্ষেত্রে না, হয়তো সংস্কারের ক্ষেত্রে একমত হলো, লক্ষ্যের ক্ষেত্রে একমত হলো, কিন্তু প্রসিজিওরের ক্ষেত্রে, এটা বাস্তবায়নের যে পদ্ধতি সেক্ষেত্রে কিন্তু দ্বিমত থাকতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। তো সেগুলো তো যদি আমরা যতটুকু সম্ভব নিরসন করে সংস্কারের দিকে যাওয়ার, সেটা তো চেষ্টা করতে হবে। এবং যেগুলো ঐক্যমত হবে না সেগুলো রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ যে তারা যেভাবে করতে চায় সেটা তারা নির্বাচনী ইশতেহারে দেবে, এবং জনগণ যদি সেটার প্রতি রায় দেয়, সম্মতি দেয়, তার ভিত্তিতে হবে। জনাব নাজমুল হক প্রধান, এই জায়গাটাতেই আসলে একটা প্রশ্ন রয়ে গেছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে আসলে যেই কথাগুলো বলে পরবর্তীতে বাস্তবায়ন করে না। এখন যদি সকল রাজনৈতিক দল একমত হয়, পরবর্তীতে সেটা বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। 90 আপনারা জানেন যে 3 দলের রূপরেখা ছিল, সেটা আসলে বাস্তবায়িত হয়নি। তো এবারও জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করছে, এখানে দ্বিমত সবই রয়েছে। আমি একটু আপত্তি করতে চাই, এই যে একটা প্রচলিত কথা আছে যে 3 দলের রূপরেখা বাস্তবায়ন হয়নি, 3 দলের রূপরেখাটা আপনার সামনে আনেন, কতটুকু বাস্তবায়ন হয়েছে? আপনি বলেন যে এর কিছু অংশ বাস্তবায়ন হয়নি, ম্যাক্সিমাম কিন্তু বাস্তবায়ন হয়েছে, এটা কিন্তু আগে বলে নিতে হবে। 3 জোটের রূপরেখার বেশিরভাগই বাস্তবায়িত হয়েছে। আপনি রূপরেখাটা বের করেন, সেখানে কি কি অঙ্গীকার ছিল দেখেন, বেশিরভাগই বাস্তবায়িত, কয়েকটা বিষয় হয়নি। এই যে হয় নাই, এবারও যদি কোনো বড় বিষয় আগামীতে না হয়, তাহলে এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের সুফলটা কি পাওয়া যাবে?
একটা বিষয় হচ্ছে কি শোনেন, আমাদের মতো দেশগুলিতে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে, উন্নয়নশীল দেশ হিসেবে এখানটায় গণতান্ত্রিক কাঠামোগুলি শুরুর থেকেই কিন্তু খুব একটা স্ট্রং না। মানে এটা করতে হয়, এটা রাজনৈতিক শক্তির, এটা সবাই মিলে করতে হয়। আমি আজকে এই প্রসঙ্গে আপনাকে একটা ছোট্ট কথা বলতে চাই। 91 সালে যখন ভোট হলো, তো ভোটের পরে 91 সালে ভোট হলো, আমি কিছুদিন পর আমি জাপানে চলে গেলাম, ধরুন কামলা দিতে গেছি জাপানে। তারপরে ইংরেজি পত্রিকা রাখতাম। মির্জা গোলাম হাফিজ আইনমন্ত্রী ছিলেন, উনি মালয়েশিয়া একটা কনফারেন্সে গেছেন। তো দিদেন টাইম উনি সংসদ কমিটির চেয়ারম্যান। তো ওনাকে জিজ্ঞেস, আমি ছোট্ট নিউজ, ইয়োমরি পত্রিকা, ইংরেজি পত্রিকা ছোট্ট নিউজ আসছে বক্স করে বাংলাদেশের, ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি বিং ল মিনিস্টার, হাউ উই বিকাম দি চেয়ারপারসন অফ দি পার্লামেন্টারি কমিটি। তো হি ইজ ক্লেভার ম্যান, উনি খুব চালাক লোক। তো উনি বলছে যে আমাদের দেশ নিয়মটা এরকমই, মানে ডেমোক্রেসি বিকাশের জায়গা, তাই না? এটা তো প্র্যাকটিক্যালি আমরা বলি ব্রিটেনের গণতন্ত্র যেখানে আইভি লতার মতো ধরলে, ইভেন ইন্ডিয়ার কোথাও যদি বলতেন না, আমরা সেটার কাছাকাছি এখনও যাইনি প্র্যাকটিক্যালি। তাহলে সেই জায়গায় আপনার চাওয়া পাওয়ার ক্ষেত্রে একটা ব্যবধান থাকেই। ক্ষমতা যাওয়ার পরে মনে করি আচ্ছা আমি এভাবে চালিত ঘটনাটা হয়ে যায়, এটা একটা অসুখ। ধরেন আগে ক্ষমতা যাওয়ার জন্য আমি যে স্লোগানটা তুলি, ক্ষমতা যাওয়ার পরে আমার মধ্যে তখন ওইটা কাজ করে যে আরে আমি তো খামাখায় এত কৈফিয়ত দিব কি জন্য, আমাকে প্রতিটা পদে পদে কৈফিয়ত, আমাকে জনগণ ভোট দিচ্ছে। এই রোগটায় আক্রান্ত হয়ে গেলে তখন ওই অনেক কাজ বাস্তবায়িত হয় না, যে কথাটা আসে এই জায়গায়। তা আমার ধারণা বাংলাদেশের রাজনৈতিক শক্তি হিসেবে যে সমস্ত দলগুলি এখন ক্রিয়াশীল আছে, বড় দল ছোট দল যেভাবেই বলি না কেন, আমরা সবাই মানুষ তো লেখাপড়া করে শেখে, আমরা ঠেকে হলেও আমার ধারণা এই শিক্ষাটা আমাদের হয়েছে, আমরা সবাই শিখছি ঠেকে। আওয়ামী লীগের মতো দল, যে দলটা বরাবরই বলতো ক্যান্টনমেন্টের জন্ম, সেই দলটা ক্যান্টনমেন্টের জন্মকে তার স্বাভাবিক আচরণে, ক্ষমতা পরিচালনায়, দেশ পরিচালনায়, দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সমস্তকে বাইপাস করে গেল, মানে অতিক্রম করল। কীরকম দেখেন, এরশাদ সাহেবের মতো লোক সাহস করছে রিজাইন দিয়ে জনগণের দাবির কাছে নথি স্বীকার ক্ষমতা ছাড়ছে, জানে তার জেল হইতে পারে, ফাঁসি হইতে পারে। কিন্তু আওয়ামী লীগের মতো দল শেখ হাসিনা এই সাহস দেখাতে পারল না, হত্যাকাণ্ডের মধ্যে চলে গেল। আপনি আসেন দল মনোনয়ন, হ্যাঁ রাজনৈতিক দলে কেনা বেচা, ব্যবসায়ীরা মিলিটারি রুলার পার্টির কাছে টাকা দিচ্ছে, নমিনেশন নিচ্ছে। স্টার পার্কলে হাসিন সাহেব বলছিল উনি নাকি 7 কোটি টাকা দিয়ে নমিনেশন নিয়েছিল, সেই সময় পত্রিকায় এসেছিল। উনি বলছে এত মজা রাজনীতি করলে যে হয়তো আমি আগে জানতাম না, ব্যবসায়ী রাজনীতি করতে আসছে। আর শেখ হাসিনার গভর্নমেন্ট এই গত যে নির্বাচনটা করল দেখেন, কোত্থেকে মেজর ইব্রাহিমকে, কোত্থেকে আপনার ঈদ থেকে বুঝছেন আগের দিন বিএনপি করে আইনে আওয়ামী লীগ দল নমিনেশন দিচ্ছে। তার মানে এই যে এত গর্হিত কাজ, জঘন্য কাজ করার কারণে সামগ্রিক যে পরিবেশ তৈরি হয়েছে এবং আমাদেরকে চোখে আঙুল দেখে দিচ্ছে যে রাজনীতিবিদরা ক্ষমতার জন্য কি না করতে পারে। তাহলে এই কি না করতে পারার জায়গার থেকে আমার ধারণা এই যে আন্দোলনটা, এই যে এত ত্যাগ, আমার ধারণা এটা একটা শিক্ষা রাজনৈতিক দলগুলি পেয়েছে। ফলে অতীতে যে ঘটনা ঘটেছে একই ঘটনার পুনরাবৃত্তি হবে এটা মনে করি না। হ্যাঁ, সেক্ষেত্রে বড় দলের দায়িত্ব বেশি, কিন্তু সংখ্যা তো থাকেই। হ্যাঁ, সংখ্যাটা থাকা ভালো। সংখ্যা থাকলেই বরঞ্চ আমি আপনার মানে আমি আমার ভালোটা করতে চাবো, ভেরি ন্যাচারাল। আমরা ক্রিটিসাইজ, ডেমোক্রেসির সৌন্দর্য তো ক্রিটিসাইজ, সমালোচনা, মুখের উপরে বলে দেওয়া, না বলে দেওয়া, সব হা না বলা। তাহলে এই সৌন্দর্যটা কিন্তু নষ্ট করছে এখানটায় বিগত সরকার সিরিয়াসলি। কোনো অপোজিশন সহ্য করতে, অপোজিশন কেউ করতে চাইলেই তাকে দেনেন দেয়ার, তাকে কি বলা যায় যে সে জামাতের দোষর। ইভেন কি মেনন সাহেবের মতো লোক 18 সালের ভোটের পরে কথা বললো, পরে তাকে রিজয়েন্ডার দিতে হয়েছে। আপনি খেয়াল করেন কথাটা, হ্যাঁ, যে না আমি এটা বলি নাই। তাহলে এই যে বাংলাদেশের যে অবস্থাটা, এটা ডেমোক্রেসির কখনো ভালো দিক না। এবার এটা এই বিষয়টা আমার ধারণা যারা ক্ষমতায় যাবে ভালো নির্বাচন হলে, তারা অপোজিশনেরটাকে অ্যাড্রেস করার এই ক্যাপাসিটি, এই শক্তি, এই টলারেন্স যদি দেখাতে পারে, আমার ধারণা অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সব কিছু অর্জন হয় না, কিন্তু ডিমান্ডটা মাঠে থাকলে অর্জনের কাছাকাছি থাকে। ঠিক এই জায়গাটায় জনাব মারুফ কামাল কাউসার, মানে কামাল ভাই, আপনি কি একমত যে আগামীতে যে সরকারটা আসবে তারা আসলে ভালো কাজ করবে? আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হলো নির্বাচন ইস্যুতে, যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর আসলে নির্বাচন নিয়ে যে একটা শঙ্কা বা সময় নিয়ে যে শঙ্কা ছিল সেটা আসলে দূর হয়েছে। আজকে সিইসি বলেছে যে সরকারের সহযোগিতা ছাড়া আসলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আমরা নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান বলছি, কিন্তু তারও সরকারের সহযোগিতাটা প্রয়োজন। আচ্ছা, প্রথম পার্ট যেটা আপনি জানতে চাইলেন সেটা হচ্ছে ওই গণতন্ত্রের কিছু অসুখের কথা আপনি বলেছেন, যে আমাদের এগুলো গণতন্ত্রের অসুখ। আমাদের দেশে হয়েছে কি, যে গণতন্ত্রকে কিন্তু আমরা স্বাভাবিক সুস্থভাবে চলবার জন্য সুযোগ খুব কম দিয়েছি। এই দেশে তো গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের অনুশীলন এগুলো হয়নি। গণতন্ত্রের যে রোগ, এটা বলাই হয় যে গণতন্ত্র যখন অসুস্থ হয় তখন আরও বেশি গণতন্ত্র দিয়ে সেই অসুস্থতার
চিকিৎসা করতে হয়, সেই রুগ্নতার চিকিৎসা করতে হয়। তা আমরা তো যখনই গণতন্ত্রের কিছু সমস্যা দেখা দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতির, তখন কিন্তু আমরা এটা বাদ দিয়ে দিয়েছি, মাথা কেটে দিয়েছি। ওই যে আমরা একটা সকলে মিলে একটা নির্বাচনে কেউ ইচ্ছায় কেউ ইচ্ছার বিরুদ্ধে আমরা একটা নির্বাচনী পদ্ধতি এখানে উদ্ভাবন করেছিলাম, আবিষ্কার করেছিলাম, কেয়ারটেকার সরকার, যেটাকে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনকালীন। তো এখানে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছিল। রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ তারা বিভিন্ন এই সরকার ব্যবস্থার কিছু ত্রুটির কথা তারা তুলে ধরেছেন, এই ত্রুটি নিয়ে বিতর্ক ছিল। তাহলে এই যে ত্রুটি বিচ্যুতি, এটা তো সারানো যেত নাকি, এটা তো সারানোর যোগ্য ছিল। সেটা না করে আমরা এই ব্যবস্থা পুরো তুলে দিয়ে গোটা সিস্টেমকে বাতিল করে দিয়ে এমন একটা রাজনৈতিক অবস্থা সৃষ্টি করলাম, সমস্যা এবং সংকট সৃষ্টি করলাম যেটার আর কোনো সুরাহা নাই। মানে সরকারকে, যারা ক্ষমতাসীন সরকার, তারা ক্ষমতায় থেকে নির্বাচন করবে এবং তাদের মতো করেই সমস্ত নির্বাচন করবে, সমস্ত নির্বাচনের তদারকি তাদের হাতে থাকবে এবং তারা যা খুশি তা করে দিবে। অর্থাৎ সুষ্ঠু, স্বাভাবিক, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পন্থায় সরকারের পরিবর্তনের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে আমরা গণতন্ত্র থেকে আবার একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় ফেরত গেলাম। এই যে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, আমরা গণতন্ত্রকে সুযোগ দেইনি, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে এসে গণতন্ত্রকে কিন্তু সুযোগ দিতে। গণতন্ত্রের সমস্যা থাকবে, পৃথিবীর এমন কোনো গণতন্ত্র নাই যেটা 100% নিখুঁত, সেখানে সমস্যা থাকবে। সেখানে কমিটমেন্ট ভঙ্গ করা হবে, রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট করবে, ভঙ্গ করা হবে। কিন্তু এটার চিকিৎসাটা কি? এটা তো চিকিৎসা করতে হবে। এটার চিকিৎসাটা হচ্ছে মানুষের কাছে জবাবদিহিতা। আজকে যদি এই দেশে সবসময় 5 বছর অন্তর অন্তর যদি একটা নির্বাচনের ব্যবস্থা থাকতো, জনগণের কাছে যদি যেতে হতো, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা থাকতো, জনগণের কাছে যেতে হতো, জনগণের রায় নিতে হতো, জনগণের রায় ছাড়া, মতামত ছাড়া সরকার গঠন করা না যেত, তাহলে কিন্তু কিছুটা জবাবদিহিতা থাকতো। তখন মনে করতো যে আমি যা খুশি তা করতে পারবো না। এই যে ব্যবস্থাটা উঠে গেছে, যে যখন একটা দল তার অঙ্গীকার ভঙ্গ করবে, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার, তখন কিন্তু তার 3 বছর পর বা 5 বছর পর বা কয়েক বছর পরে একটা মেয়াদ অন্তে কিন্তু তাকে আবার জনগণের দরবারে তাকে যেতে হবে, তাকে কৈফিয়ত দিতে হবে, জনগণকে সন্তুষ্ট করতে হবে যে কেন সে অঙ্গীকারটা ভঙ্গ করেছে। ওই ব্যবস্থাটা কন্টিনিউ করাতে হবে। ওই ব্যবস্থা কন্টিনিউ করাই হচ্ছে সর্বোত্তম চিকিৎসা গণতান্ত্রিক এই সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো দেখা দেবে তার সঙ্গে। আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতিকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে এটাই হচ্ছে একমাত্র পথ। আমি এই আলোচনাটা ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব নাজবুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং জনাব মারুফ কামাল খান, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। নাজবুল হক প্রধান, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো আজকে সিইসি যেটা বলেছেন যে সরকারের সাথে তাদের ফরমাল এবং ইনফরমাল নানা আলোচনায় চলছে, ভোটের দিনক্ষণ যথাসময় জানানো হবে। এই যে ভোটের দিনক্ষণ জানানো হবে, ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে, এই নির্বাচন নিয়ে কি কোনো শঙ্কা রয়েছে? একটা বিষয় হচ্ছে যে আমার ধারণা নির্বাচন নিয়ে সরকারের মাথা ব্যথা কম, এটা আমার ধারণা। কারণ সরকার এমন কতগুলি কাজে হাত বাড়াচ্ছে যে কাজগুলি সরকারের হাত বাড়ানো উচিত না। সরকারের কাছে নির্বাচন এটা যদি প্রায়োরিটি হতো, কিভাবে নির্বাচনটা করি, ভালো নির্বাচন, এবং যেটা ভিত্তি হবে বারবার ক্ষমতা পরিবর্তনের জনগণের রায়, যেটা বাংলাদেশে কখনো হয় নাই, যেটা উনি বললেন বাস্তবতা। পাকিস্তান আমল থেকে আমাদের দেশে নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তন, এটা পাবলিক বিশ্বাস করার সুযোগ পায় না, 2-1 ছাড়া। তো ফলে এই জায়গাটায় সরকারের যে নজরটা দেওয়া দরকার, সেক্ষেত্রে ঘাটতি আছে। সরকার ইতিউতি তাকাচ্ছে, আর কি এদিক ওদিক তাকাচ্ছে, যেগুলো এটা রেগুলার গভর্নমেন্টের কাজ, সরকার ওগুলি করছে। ফলে মূল কাজটার দিকে, যার কারণে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা তো প্রয়োজনীয়, সরকার তো সদিচ্ছা লাগবে। কারণ সরকারের বিভিন্ন বাহিনী, আপনি পুলিশ থেকে শুরু করে আপনি জনসেবা বলেন, প্রশাসন বলেন, সবাইকে কাজ করতে হবে নির্বাচন করার প্রশ্নে। ফলে সেই ক্ষেত্রে তো এগুলির কোনো ডিরেকশন এখনও হয়নি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যেমন বুঝেন সন্দেহ তো এই কারণে হয়, উনি কোন সময় রোজার মধ্যে নির্বাচনটার কথা বলছিলেন না, রোজার মধ্যে সম্ভবত উনি এপ্রিলের যে কথা বললেন, রোজার ঈদের পরে বা এরকম সময়, রোজার ঈদের পরে বুঝেন না, ওই সময়টাই ক্যাম্পেইনটা করবে রোজার মধ্যে। তো এইগুলি হচ্ছে মানে বাস্তবসম্মত কথা না। আর তাহলে গভর্নমেন্ট নির্বাচন নিয়ে যখন এরকম কথা বলে, তখন জনমনে এই প্রশ্নটা থাকে, নির্বাচনটা আদৌ এই সময়ের মধ্যে হবে কি না।
যদিও উনি গেছেন, গিয়ে কথা বলছেন তারেক সাহেবের সঙ্গে, তাই না, ভালো কথা বলছেন, কিন্তু বাট বাস্তবিক কোনো ডিরেকশন এখনও সমাজের কাছে পাওয়া যাচ্ছে না গভর্নমেন্টের পক্ষ থেকে। ভোটটা এই সময়ের মধ্যে হবে। তবে আমাদের দলের পক্ষ থেকে মনে করি সরকার যেটাই করুক না কেন, সরকারের বোঝা উচিত যে আমাকে দিনের শেষে আমাকে চলে যেতে হবে, আমাকে পার্মানেন্টলি থাকা যাবে না। যদি এটা সরকার অনুধাবন করতে পারে তাহলে আমার ধারণা দেশের জন্য মঙ্গল হবে। আর সরকার যদি মনে করে না, যেহেতু এরকম দেশে বিদেশে প্রচুর সমস্যা, এখন এটা নতুন করে গোটা বিশ্ব কিন্তু নতুন নতুন সমস্যা জড়িয়ে যাচ্ছে, ফলে বাংলাদেশও যেহেতু বিশ্বের পার্ট, বাংলাদেশও জড়িয়ে যাচ্ছে এইসব সমস্যায়। তা সরকার যদি মনে করে যে আমাকে এখন আমি হচ্ছে বেস্ট এটার সমাধান দিতে পারি, চিকিৎসা দিতে পারি, আই এম গুড ডক্টর লাইক পলিটিশিয়ান, যেটা উনি বললো, ইয়েস রাজনৈতিক দল তো সমাজের চিকিৎসক, এরা তো সমাজকে সুস্থ ভালো করে, হ্যাঁ, এর মধ্যেও পুরোটাই ভালো করতে পারে না, দ্যাটস রাইট, থেকে যায়, কিন্তু বাট ট্রাইটা থাকে। তো সেটা যদি সরকার নিজে সব দায়িত্ব নিয়ে নেয় তাহলে তো বড় মুশকিল। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা সরকার এখনো খোলাসা করতে পারেনি, প্রায়োরিটি ঠিক করতে পারেনি, ফলে সরকারের কাজের ক্ষেত্রে এরকম হচ্ছে। মানে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপনার মনে সন্দেহ রয়েছে কিছুটা। যারা মারুফ কামাল খান, আপনার কাছে জানতে চাই যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, যেমন সন্দেহ নাজমুল হক প্রধান করলেন, সেক্ষেত্রে রাজনৈতিক মাঠটা আসলে কেমন হবে? না, আমি মনে করি যে মানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, তো সরকারি একমাত্র স্টেক হোল্ডার না, ইলেকশনের অনেকগুলো স্টেক হোল্ডার আছে এবং তাদের সকলের সম্মতি, মতামত, ঐক্যমতের ভিত্তিতেই ইলেকশনটা করতে হবে। রাজনৈতিক দলগুলো হচ্ছে প্রধান স্টেক হোল্ডার, সরকার আছে, নির্বাচন কমিশন আছে, তারপরে ধরেন আমাদের মতো দেশের তো ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার ইজ অলসো দেয়ার। আপনার ধরেন নির্বাচন করতে হলে এই নির্বাচন আমাদের দেশে যে সমস্যাটা হয়ে গেছে, সেই সমস্যাটা হচ্ছে যে অনেকগুলো নির্বাচন জাতীয় ক্ষেত্রে তো নয়ই, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এটাকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে কিন্তু গ্রাহ্য হয়নি। তো সুতরাং আমরা কি আবার ওই ধরনের একটা ইলেকশন করব? আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বাস্তব পরিস্থিতি এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে ধরেন এখানে আওয়ামী লীগ নির্বাচনের জন্য অলমোস্ট বোঝা যাচ্ছে যে সম্ভবত তার অযোগ্য হয়ে যেতে পারে নানাভাবে। তো তাহলে এখানে কার সঙ্গে কার কম্পিটিশন হবে? এই যে প্রধান কম্পিটিটর যারা আমাদের ইলেকটোরাল সিস্টেমে দীর্ঘদিন আমরা দেখেছি, সেটা কিন্তু থাকবে কি না এটা নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দিয়েছে। মানে বিএনপি, বোঝা যাচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল, কিন্তু বিএনপি কার সঙ্গে কম্পিট করবে? তো এগুলো নিয়ে তো যেমন ওই যে ইনক্লুসিভ ইলেকশন একটা শব্দ আমরা শুনি, এই ইনক্লুসিভ ইলেকশনের ব্যাখ্যা এবং সংজ্ঞা নিয়েও কিন্তু নানা মত আছে। কেউ কেউ বলছেন যে ইনক্লুসিভ ইলেকশন মানে কোন দল আসলো বা গেল তাতে জনগণের পার্টিসিপেশন হলে এটা ইনক্লুসিভ বলা যায়। তো আবার কেউ কেউ বলছে না, তা না, কম্পিটিটর থাকতে হবে, যোগ্য প্রতিদ্বন্দ্বিতামূলক কম্পিটিটর থাকতে হবে। তো সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু একটা জাতীয় ঐক্যমতে আসতে হবে। যে ধরুন আওয়ামী লীগের ব্যাপারেই কিন্তু একটা জাতীয় ঐক্যমত লাগবে। একটা বলা হচ্ছে যে বিচার, তারপরে হচ্ছে সংস্কার এবং নির্বাচন, এই তিনটা হচ্ছে এই সরকারের প্রধান এজেন্ডা, সংস্কার, বিচার, নির্বাচন। তো এখন বিচারটা তো হচ্ছে একটা পার্ট। মানে এই ফ্যাসিবাদী শাসন আমলে যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, হত্যাকাণ্ড করেছে, অর্থ পাচার করেছে, বিদেশে লুণ্ঠন করেছে, দলীয়করণ করেছে, প্রথা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, তো তাদের এই সমস্ত মানে মারাত্মক গুরুতর অপরাধগুলোর তো বিচার হতে হবে, সেটা একটা ব্যাপার আছে। তো সেই বিচার কতদিনে একটা পর্যায়ে যাওয়া যাবে সেটা নিয়েও সন্দেহ এবং সংশয় আছে। আরেকটা সন্দেহ এবং সংশয় আছে যে একটি রাজনৈতিক সরকার আসলে এই বিচারটা কন্টিনিউ করা যাবে কিনা, একটি রাজনৈতিক সরকার এসে জাতীয় আন্তর্জাতিক যে চাপ সেটা মোকাবেলা করে এই বিচার করতে পারবে কিনা, সেটা নিয়েও কিন্তু আমাদের সমাজে এবং আমাদের সমাজের বাইরে, দেশের বাইরেও বিভিন্ন প্রশ্ন আছে। তো সুতরাং নির্বাচন হবেই এই তারিখের মধ্যে, এটাও যেমন, কেননা সরকারও কিন্তু বলেনি যে ওই তারিখে নির্বাচন, কোনো ডেট ঘোষণা করে, বলছে এই শর্ত হলে, পূরণ হলে করা যেতে পারে। তো এখন সবাই মিলে বাস্তব পরিস্থিতির আলোকে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল বিএনপির সঙ্গে এবং বিএনপির সমমনা দলগুলোর সঙ্গে সরকার, সেটা আপাতত সুরাহা হয়েছে। আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা নিশ্চয়ই নির্বাচন ডেট ঠিক করা হবে। আর যেটা প্রধান নির্বাচন কমিশনার বলেছে সেটা সঠিক কথাই বলেছেন, যেন আমাদের দেশে কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু ওই স্ট্রাকচার নাই, ওই কাঠামো নাই যে তার একটা নির্বাচন করতে পারবে। ওখানে পুলিশ লাগবে, পুলিশ তো নির্বাচন কমিশনের নাই। ওখানে যে সমস্ত প্রশাসনিক যে ব্যবস্থা সেটা তো সরকারের কাছ থেকে নিতে হবে। তো সুতরাং সরকার হচ্ছে প্রধান শক্তি নির্বাচন কন্ডাক্ট করার ক্ষেত্রে,
কারণ সরকারের প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আরম্ভ করে সবকিছু সরকার এখানে সরবরাহ করবে। এবং যদিও বলা হয় যে এটা নির্বাচন কমিশন যতটুকু চাইবে, যেভাবে চাইবে সেভাবেই কথা হবে, সেটা দেওয়া হোক, কিন্তু এরা তো সরকারি প্রশাসনের অংশ। তো সুতরাং সরকারের সহযোগিতা ছাড়া তো হবে না, এটা তো অতি অবশ্যই। কারণ আমাদের দেশে কিন্তু নির্বাচনী স্ট্রাকচার ওই রকমভাবে গড়ে ওঠে নাই। নির্বাচন কমিশনের যে স্ট্রাকচার যেভাবে অনেক দেশে আছে, যারা তারা স্বয়ংসম্পূর্ণ, তারা সরকার প্রশাসনের তারাই একটা ইলেকশন করে ফেলতে পারে। আবার বিশ্বের অনেক দেশে নির্বাচন কমিশনই নাই, তো তারা একটা অন্য ব্যবস্থায়, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো নির্বাচন কমিশন নাই, তারা তাদের মতো একটা আলাদা ব্যবস্থায় তারা নির্বাচন করে, তারা প্রশাসনই করে এখানে সবকিছু। তো যাই হোক, আমার মনে হয় যে বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেমে নির্বাচন কমিশন, যদি এই কমিশনের উপর সকলের আস্থা থাকে, তাহলে এই কমিশন সরকারের সহযোগিতা ছাড়া পারবে না, এটা সকলের সহযোগিতা নিয়েই করবে। এখন এই আস্থার বিষয়টা তো আসলে দিনকে দিন পরিবর্তন হয়, যে এখন একটা আস্থার বিষয় আছে, 6 মাস পরে হয়তো আস্থাটা নাও থাকতে পারে। কিন্তু উঠেছে বলে প্রশ্নটা উঠেছে। যারা প্রধান ভাই, আপনার কাছে একটু জানতে চাই, যেমন কামাল ভাই বলছিলেন যে কার সাথে কার নির্বাচন হবে আগামীতে, আসলে বিএনপির অপোনেন্ট কে থাকবে? এটা আসলেই ধন্যবাদ আপনাকে। যে অপোনেন্ট তো নিজেরা ইচ্ছা করে অপোনেন্ট বানানো যায় না, তৈরিও করা যায়, অপোনেন্ট তৈরি করা যায়। ওটা হলো ফরমায়েশি অপোনেন্ট। আর একটা ন্যাচারাল অপোনেন্ট আমি মনে করি বিগত সময় কি ফাইট করছে। বিগত সময়ে শেখ হাসিনার পতিত শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করে, ঢাল ব্যবহার করে যা যা করা তাই তাই করছে, লুটমাট থেকে শুরু করে কোনোটাই বাদ দেয়নি। তাহলে বিগত জনগণ এখানটায় মুক্তিযুদ্ধকে ফাইট করছে তার কার্যক্রমটাকে, তার লুটমাটটাকে। ন্যাচারালি এখানটায় বাংলাদেশের মানুষ, ইভেন কি উনি একটা কথা কারেক্টলি বলছে, বহু আওয়ামী লীগের যারা ভোট দিত না, তারা তো ভোট দিতে যায় নাই। বলে কেন যাবো ভোট? কারণ তার ভোট তো শেখ হাসিনাই করে ফেলতেছে, দরকার নেই, পুলিশই করে ফেলতেছে, অথবা উনিই করে ফেলতেছে, ভোট দেওয়ার দরকার নেই। তো ফলে ওর কন্ট্রিবিউশনটা আওয়ামী লীগের নেই। এই যে জনগণ নির্বাচন বিমুখ হলো এবং এই যে বেরিয়ে আসলো এই জায়গার থেকে, সেই জনগণ নির্বাচন যদি ভালো হয় তাহলে অংশগ্রহণ করবে, ভোট দিতে আসবে। ইনক্লুসিভ ইয়েস, দলগতভাবে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা, আমার একটা মত আছে। কিন্তু যে লোকগুলি ক্রাইমের সঙ্গে যুক্ত, আইদার মানি লুটিং অর কিলিং অর গুম, সে যে পর্যায়ে হোক না কেন, তাকে তো বিচারের আওতায় তো আনতেই হবে। তাহলে এই লোকগুলিকে আওতায় আনার পরে এখন সমাজে বিভাজনটা যেটা আছে আমাদের, সেটা হচ্ছে মূল কথা হচ্ছে যে বাংলাদেশের বিভাজিত সমাজ। এটা আমরা এই সমাজটাকে ৭১-এর পরও সমাজটাকে আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ করতে পারি নাই। যদিও জিয়া সাহেব একটা নির্বাচন করছিলেন ওই সময় সবাইকে নিয়ে টিয়ে করার পরে, হ্যাঁ, একটা মোটামুটি ৭৫-এর সেই কিলিংয়ের পরে করছিলেন। তারপর এটা আবার একটা সময় গিয়ে আবার মুক্তির পক্ষে বিভাজিত হয়ে যায়। এই মুক্তির পক্ষে বিভাজনটাও ঠিক না। ডেমোক্রেসি ভার্সেস অটোক্রেসি, ডেমোক্রেসি ভার্সেস লুটপাট, এর উপর ভিত্তি করে রাজনীতি হওয়া উচিত। সেখানটা আমি মনে করি বাংলাদেশে যদি ভালো ভোট হয়, দলগতভাবে কোন দল থাকলো না থাকলে বিষয় না, তাহলে ভালো লোকেরা রাজনীতিতে আসবে। দল যারা আছে এর মধ্যেই ভালো লোকরা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, অবশ্যই হবে। ভালো লোক আসার কি কোনো সুযোগ আছে? আছে, যদি বুঝে পাবলিক জনগণ যে না, এই ভোটের মধ্যে সরকার পরিবর্তন হবে এবং প্রেসিডেন্ট রিজিম যে আছে, ইউনূস সাহেবরা, এরা একটা ভালো ভোট চাচ্ছেন। আর যদি কোনো ফেভারিট মনে করে না, আমি এই বিশেষ দলটাকে ক্ষমতা আনার চেষ্টা করতেছি, বিগত সময় যেগুলি হয়েছে, তাই না, তাহলে এখানটায় কিন্তু সব আশাই ঘুরে বালি হয়ে যাবে। কিন্তু স্বাভাবিক মানুষের ভিতরে যে ধারণা, বিএনপি অধিকাংশ আসনেই বিএনপি পাশ করবে, বিএনপি এখন যেন তার অপোনেন্ট যদি আমি হিসাব করি জামাত বা এনসিপি, এরা যদি নির্বাচনে আসে, খুব বেশি আসন কি তারা পাবে? না, বিএনপি সব নির্বাচনেই সব আসনেই বিএনপি পাশ করবে। যদি পাশ করে পাবে, যদি পপুলার ভোট দেয়, কোনো অসুবিধা নাই। ৭০ সালে যেমন হয়েছে, শেখ হাসিনাকে সব আসনে পাশ করছিল, সেখানে ৬০ বছর থাকে নাই। তাহলে নির্বাচনটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে নির্বাচনটা এমন করতে হবে যে নির্বাচনে জনগণ বুঝবে যে আমার ভোটটা প্রপারলি কাউন্টেড হবে। ফলে ডেমোক্রেসি কিন্তু কখনোই একচেটিয়া অ্যালাউ করে না, কখনোই করে না। বিশেষ ক্ষেত্রে সেটা ভিন্ন। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা না হলে ভোটাররা কি যায়? প্রতিদ্বন্দ্বিতাই হবে, পাবলিকে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ জনগণ রাজনীতিতে কখনো পিছিয়ে থাকে না, ভালো বুঝে। বিগত সময়ে সরকার এখানটায় এমনভাবে ডিল করছে, জনগণকে রাজনীতি থেকে বিমুখ করে ফেলছে, সরাই ফেলছে। এই সরকার যদি সে চেষ্টা না করে, যদি মনে করে আমি পাবলিকের পার্টিসিপেট করবো, নির্বাচনটা অংশগ্রহণ হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেক্ষেত্রে দল কে থাকলো এটা ইম্পর্টেন্ট না, ওইটা ইম্পর্টেন্ট। আমি এই প্রসঙ্গে একটুখানি বলে নেই আগে, সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটা নির্বাচনই যে সবকিছু সুরাহা হয়ে যাবে তা না। একটা নির্বাচন, এটা কিন্তু এখন যে নির্বাচনটা হবে, এটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী পরিস্থিতিতে নির্বাচন।
কেন গত 15-16 বছরে এই দেশে ফ্যাসিবাদ কায়েম করে সমস্ত রাষ্ট্র, প্রথা, প্রতিষ্ঠান, নির্বাচনী ব্যবস্থা সবকিছুকে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক বন্দোবস্ত সব তছনছ করে দেওয়া হয়েছে। দল ব্যবস্থা, কোনো দল ছিল না, কোনো দলকে কি রাজনৈতিকভাবে তার ভূমিকা পালন করতে দেওয়া হয়েছে? 15-16 বছর কোনো দল কিন্তু রাজনৈতিক ভূমিকা পালন করতে পারে নাই, সাংগঠনিক ভূমিকা পালন করতে পারে নাই। সুতরাং সবকিছু কিন্তু এলোমেলো হয়ে গেছে। রাষ্ট্রকে একটা, আমি বলি সব সময় যে এটা রাষ্ট্র রাখা হয় না, এটা গোপালগঞ্জের জমিদারিতে অধঃপতিত করা হয়েছে। তার ইচ্ছার দাস হয়ে গেছে, সমস্ত মানে লাঠিয়ালু হয়ে গেছে পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনীকে ব্যবহার করা হয়েছে তাদের ইচ্ছার দাস হিসেবে। এরকম প্রত্যেকটা প্রথা প্রতিষ্ঠা তছনছ হয়ে গেছে। তারপরে একটা আমরা বিপ্লব বলি, ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলি, সকলের জনসাধারণের পার্টিসিপেটের ভিত্তিতে যে বিদ্রোহ, বিক্ষোভ, সেটার মধ্য দিয়ে যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনের পরে একটা যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন যে 100% নিখুঁত হবে, আমি নিখুঁত মানে আমি জাল জালিয়াতির কথা বলছি না, জাল জালিয়াতি মুক্ত হবে, কিন্তু 100% প্রতিদ্বন্দ্বিতামূলক নাও হতে পারে। যে এটা যে একেবারে খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এমন না, কিন্তু এইটা পদ্ধতির মধ্য দিয়ে আমাদেরকে রেকটিফাই করতে হবে, সংশোধন করতে হবে এবং ইয়ে করতে হবে। এবং আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু সমাজে কিন্তু আওয়ামী লীগ আছে, থাকবে। আমি তো নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু তাদের বিচার হতে হবে এবং তারা নির্বাচনকে যে প্রহসনে পরিণত করেছে, মানুষের ভোটাধিকারকে এটা নিয়েছে, এরও একটা বিচার হতে হবে। তাদেরকে হয়তো একটা টার্মের জন্য নির্বাচনের অযোগ্য করা, নির্বাচনের বাইরে রাখার প্রয়োজন হতে পারে। এটা আবার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তটা নিতে হবে। তারপরে কিন্তু একটা সময়ে এই যে আওয়ামী লীগের লোকরা সমাজে হয়তো 30 লাখ, 40 লাখ, 50 লাখ লোক হয়তো আওয়ামী লীগের সমর্থক আছে বা থাকবে, তো তাদের রাজনৈতিক অধিকার আপনি দেবেন কি দেবেন না? নিশ্চয়ই তাদের রাজনৈতিক অধিকার দিতে হবে, যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই। বিশ্বের বিভিন্ন দেশে নজির আছে। দক্ষিণ আফ্রিকাতে কি হয়েছে, ট্রুথ কমিশন করে তারা কিন্তু অপরাধীদেরকে, যারা কম অপরাধী, যারা গুরুতর অপরাধী না, গুরুতর অপরাধীদের বিচার হয়েছে, কম অপরাধীদেরকে মুচলেখা নিয়ে দুঃখ প্রকাশ করে অতীতের যে ফ্যাসিবাদী রাজনীতি তারা আর কখনো করবো না, গণতান্ত্রিক রাজনীতিতে ফেরত আসবো, এই সমস্ত ভিত্তিতে একটা জাতীয়, ওটাকে কি বলা হয়, যাতে বলা হয় একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে তাদেরকে আবার কিন্তু মূল ধারায় ফেরত আনা হয়েছে এবং তাদের অধিকারকে প্রত্যার্পণ করা হয়েছে। আমি ওটা মনে করি যে একটা সময়ে গিয়ে, এটা আজকেই বা কালকে বা এই টার্মে না হোক, পরবর্তী টার্মে অথবা তার পরবর্তী টার্মে কিন্তু একটা ঐক্যমতের ভিত্তিতে এই জায়গায় যেতে হবে। কারণ কোনো দলকে আপনি নিষিদ্ধ করে রাখতে পারবেন না। জামাতে ইসলাম এই দেশে দীর্ঘদিন নিষিদ্ধ ছিল। জামাতে ইসলাম কি ছিল না? ছিল। তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। বামপন্থী অনেক দল দেশে নিষিদ্ধ ছিল, তারা সশস্ত্র তৎপরতা করেছে, গোপন আন্ডারগ্রাউন্ডে গিয়ে করেছে না। তো সুতরাং নিষিদ্ধ করে কোনো মতকে নিঃশেষ করে দেওয়া যায় না। সুতরাং এটাকে মূল ধারায় নিয়ে আসা, এটাকে কি বলে ল অ্যাবাইডিং একটা লেভেলে নিয়ে এসে অনুমতি দেওয়াটা, সেটা দেওয়া যেতে পারে এবং দেওয়ার দরকার হবে। আজকে না হোক, কালকে না হোক, একটা সময়ের দরকার হবে। এইটুকুই আমি বলতে। কিন্তু এই জায়গাটা একটা যে জনগণ 2008-এর পরে আসলে খুব ভালো ভোট দেখতে পারেনি, তো এরপরে এই জনগণকে এই ভোটিং বিহেভিয়ারটা চেঞ্জ করা তো আসলে খুবই জরুরি। সেইটার জন্য কি কোনো পদক্ষেপ দেখেন সরকার বা নির্বাচন কমিশনের ব্যাপারে? আমার মনে হয় যে এটা তো এই মুহূর্তে বলা যাবে না। এটা হচ্ছে যারা এই যে মানে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো, যেমন বিএনপি একটা কথা বলেছে, একটা ক্রান্তিকালীন একটা ব্যবস্থার কথা তারা বলেছে। তারা কি বলেছে? যে আমরা নির্বাচনোত্তর একটা জাতীয় সরকার গঠন করবো, তাই না? তারা বলেছে যে যে দলগুলো আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে সকলকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার করবো। তো জাতীয় সরকার মানে সেখানে একটা ইলেকট্রাল অ্যালায়েন্সের ইঙ্গিত কিন্তু আছে এর মধ্যে, তাই না? তো হয়তো একটা ইলেকট্রাল অ্যালায়েন্স হতে পারে, অথবা ইলেকট্রাল অ্যালায়েন্স হলো না, যারা জিতে আসবে তাদেরকে নিয়ে জাতীয় সরকার হতে পারে। তো এটার মধ্যে দিয়ে তো একটা বড় সমস্যার, একটা জাতীয় ঐক্যমতে পৌঁছার একটা পথ খুলে যাবে বলে আমার কাছে মনে হয়। তারপরে যারা এই প্রক্রিয়ার মধ্যে আসতে চাইবে না বা আসবে না, তারা অপোজিশনে যেতে পারে। তারপরে অনেক লোক আছে যারা, ধরেন আমার মনে হয় অনেক জায়গায় কিন্তু ভালো ওই যে স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে এবং স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু কম্পিটিট করে। আমাদের দেশে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের ভালো ভালো লোক যারা দল করতে চায় না, দলীয় কাঠামোর বা শৃঙ্খলা, ভালো নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের প্রাধান্যটা থাকে। তো সেটা আমার মনে হয় না যে আপনাকে দেখতে হবে প্রতিদ্বন্দ্বিতাটা খালি জাতীয় ভিত্তিক চিন্তা করলে হবে না, আপনাকে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ প্রার্থী টু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কিনা সেটা, যদি একটা প্রার্থী টু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মতো একটা অবস্থান, একটা ক্ষেত্র যদি তৈরি হয়, তাহলে মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হবে, নিশ্চয়ই হবে। এবং ভোটাররাও কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে আগ্রহী হবে। এবং পার্টিসিপেশন, যেটা আমরা বললাম যে জনগণের পার্টিসিপেশন যদি হয় সেটাই ইনক্লুসিভ হবে, তো সেটা হয়ে হবে। বাট প্রধান ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, আগামী নির্বাচনে দলীয়ভাবে আসলে আওয়ামী লীগের নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। তাদের কোনো ক্যান্ডিডেট যদি স্বতন্ত্র দাঁড়ায় যে এই অপরাধের সাথে যুক্ত না, সেরকমের কি কোনো সম্ভাবনা দেখেন যে আওয়ামী লীগের এবং স্বতন্ত্র প্রার্থী প্রচুর থাকতে পারে? না, একটা বিষয় হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই বলে এই বিচার কার্যটা সম্পন্ন করার জন্য।
ফলে নির্বাচন আসলে আওয়ামী লীগকে ভোট করতে দিবে কিনা এটা এখনো কিন্তু ডিসাইডেড না। নির্বাচনের আগে কি বিচার শেষ করার কোনো সম্ভাবনা দেখেন? হ্যাঁ, বিচার সাজা হয়ে যেতে পারে, এত সময় নেবে, সাজা তো দিয়ে দিতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানটায় প্র্যাকটিক্যালি আওয়ামী লীগ যে ধরনের দল, আওয়ামী লীগ অতীতে এমন কোনো নির্বাচন নাই আওয়ামী লীগ করে নাই। ইভেন কি আইয়ুব খানের সময় 64 নির্বাচনে পদত্যাগ করে এই খন্দকার মোস্তাকরা এরকম ইউসুফ আমাদের অধ্যাপক ইসুদ্দিন আসলে এরকম ভোট করে এমপি হয়েছিল 11 জন 12 জন, কথা বুঝছেন না? তো আপনার সেক্ষেত্রে আওয়ামী লীগের কিছু লোক আছে যারা ওইভাবে কালিমা লিপ্ত না, তারা ভোট করতে পারে, অসুবিধা নেই। অ্যাজ এ হোল আমি বলছি যে এখনও এটা পরিষ্কার না যে কী ফর্মে ভোটটা হবে। এটা আমাদের কাছে কোনো পরিষ্কার কোনো ধারণা নেই, রাজনীতিবিদদের কাছেও নেই, সবার নেই। উনি কারেন্টলি কথা বলছে যে সমাজে তো এইখানটা তো সমাজের তো একটা ঐক্যতান লাগবে তো, হ্যাঁ আমি আজকেও কালকেও এটা লাগবে তো। আমি সমাজ বিভক্ত করে তো ভালো শাসন কখনোই করতে পারবো না। তো ফলে সেই জায়গাটা চিন্তা করে আমাদের নির্বাচনটা চিন্তা করা উচিত। আর আওয়ামী লীগ এখনও, আমার ধারণা এখনও আওয়ামী লীগ সরকারের কিছু খারাপ দৃষ্টিভঙ্গির কারণে এখানটা আওয়ামী লীগের কাছে কিছু কাট তুলে দিচ্ছে। যেমন আমি খুব পরিষ্কার বলি, এখানটায় আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনার মুক্তিযুদ্ধ এক জিনিস না, শেখ হাসিনার বঙ্গবন্ধু এক জিনিসও না। ফলে এই যে মিলিয়ে দেখে তার পদক্ষেপ নেওয়ার যে চেষ্টাটা না, এটা রং একটা। যার কারণে ইউনুস সাহেব বাইরে গিয়ে যখন 32 ভাঙতে গিয়ে ওনাকে অসত্য কথা বলতে হয়েছে। ফলে এই বিষয়গুলি এখানটায় পরিষ্কার হলে বুঝতে হবে আসলে বাংলাদেশের নির্বাচনটা কি প্রেক্ষিতে হচ্ছে। এটাই হলো আমার কথা আর কি। যারা মারুফ কামাল খান, আপনার কাছে একটু জানতে চাই, আজকে দুইজন উপদেষ্টার দুইটা মন্তব্য আমি আপনাকে একটু পড়ে শোনাই। সেটা হলো সমাজ কল্যাণ উপদেষ্টা বলেছেন যে দুর্নীতি সবকিছু উই পোকার মতো খেয়ে ফেলেছে এবং দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করে শাস্তির আওতায় আনার কথা বলেছেন তিনি। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন যে রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি কমানোর আকাঙ্ক্ষাটা কম, সেই রাজনীতিবিদরাই তো আগামীতে দেশ চালাবে। সেক্ষেত্রে সত্য, কারণ না রাজনীতিবিদদের মধ্যে কম মানে কি, রাজনীতিটা তো এখানে কলুষিত হয়েছে, রাজনীতিটা তো অসুস্থ হয়েছে, রাজনীতির সুস্থ স্বাভাবিক চর্চা তো আমরা করতে দেই নাই। তো এটাই বাস্তবতাটা তো মাথায় রাখতে হবে। তো সুতরাং একটু মিউট করে যদি রাখেন। মিউট করতে পারি না, আমার একটা ফোন নষ্ট হয়ে হারায় গেছে, এটা না কেটে দেন। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দুর্নীতি তো আছে, সমাজে দুর্নীতি আছে, এবং যারাই ক্ষমতা হাতে পায়, ক্ষমতা তো দুর্নীতির একটা বড় আর কি বলে টুলস। তো যে যত ক্ষমতাবান সে তত দুর্নীতি, যদি সে ভালো মানুষ না হয়, যদি এবং সুযোগ আসলে পরে সে যদি তার লোভকে, তার প্রবৃত্তিকে সে যদি দমন করতে না পারে, তাহলে তো হবেই। এবং রাজনীতিবিদরাই তো সবচেয়ে বেশি, যখন মানে রাজনৈতিক সরকার থাকে, রাজনীতিবিদরাই সবচেয়ে বড় ক্ষমতাবান হয়। এবং আমাদের ইতিহাসে যে আমরা দেখেছি সাম্প্রতিককালে বা বিভিন্ন সময়ে, তো রাজনৈতিক সরকারগুলোর বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ এসছে। তারপরে খালি রাজনৈতিক দল না, এখানে সামরিক সরকারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসছে। এই যে 111-এর গভর্নমেন্ট যেটা হলো, তারাও কিন্তু ব্যবসায়ীদের ধরে এনে চাঁদা নিয়েছে, তাদের কাছ থেকে এক্সটর্ট করেছে, অর্থ আত্মসাৎ করেছে, এগুলো আছে না, অভিযোগ এসছে। তো সুতরাং এটা যদি আমরা বলি যে মানে একটা ক্ষমতা, মূলত রাজনীতিবিদকে ওইভাবে চিহ্নিত করা উচিত না। চিহ্নিত হচ্ছে ক্ষমতা। আমি যার হাতে ক্ষমতা যাচ্ছে, যার হাতে পাওয়ার যাচ্ছে, সে কতটা সৎ থাকতে পারবে। তো সুতরাং এটা তো আছে, কিন্তু এবং দুর্নীতিকে সমাজে এখন আমি দমন করব কিভাবে? দুর্নীতি তো একেবারে নির্মূল করা যায় না, কারণ মানুষের সহজাত প্রবৃত্তি। এটাকে সিস্টেম তৈরি করতে হবে, যে সিস্টেমে দুর্নীতিকে প্রশমিত করবে, যে সিস্টেম দুর্নীতিকে নিরুৎসাহিত করবে, যে সিস্টেম দুর্নীতিকে জবাবদিহিতামূলক এবং শাস্তিমূলক করবে। জবাবদিহিমূলক সমাজে কিন্তু দুর্নীতির সুযোগ কমে যায়। তো সেগুলো করতে হবে আমাদের। অন্যান্য দেশের অভিজ্ঞতা তো আমাদের সামনে আছে। তো অন্যান্য দেশ কীভাবে দুর্নীতি কমিয়েছে, বিশাল 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 দুর্নীতিগ্রস্ত দেশ ছিল, সেগুলো তারা দুর্নীতি কমিয়ে এনেছে। এই সমস্ত প্রক্রিয়া এবং পদ্ধতির মধ্যে সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রধান ভাই, এই জায়গাটায় যে দুর্নীতি আসলেই শুধু রাজনীতিবিদদের চেহারাটাই আমাদের চোখের সামনে বাসে, রাজনীতিবিদরাই কি একমাত্র দায়ী? এটা আমার একটু হাসি আসতেছে বর্তমান সময়ে। এই কারণে হাসি, যারা কথা বলেছেন ওনারা উপদেষ্টা, গভর্নমেন্ট মন্ত্রী মর্যাদার পদস্থ। আমি কি জিজ্ঞেস করতে ওনাদেরকে, আপনারা ইউনুস সাহেবকে যে গ্রামীণ ব্যাংকের যে ইন্টারেস্ট কমাইলেন, অথবা ওই সরকারি শেয়ার কমিয়ে গ্রামীণ শেয়ার বাড়াইলেন, অথবা ইউনিভার্সিটি দিলেন, অথবা ম্যান পাওয়ার লাইসেন্স দিলেন, অথবা এগুলি কোনো নৈতিক কোন পর্যায়ে পড়ে এগুলি? আপনারা যে দুর্নীতির বড় বড় কথা বলতেছেন, কি কম্পিটিশন ভিত্তিতেছেন, কেমনে করে দিলেন? আজকে এই প্রশ্ন দেশের নাগরিক হিসাবে আমি যদি করি আপনার কাছে, মাননীয় উপদেষ্টা এই যে কথা বলছেন রাজনীতিতে দুর্নীতি করে, কি উত্তর আপনার কাছে?
আপনি কি এই অন্তর্বর্তী সরকারটাকে অর্থবিত্ত বানানোর একটা হাতিয়ার করছেন নাকি? দু একজন উপদেষ্টার পিএসের তো ইতিমধ্যে শত শত কোটি টাকার অভিযোগ চলে আসছে। তাহলে উনি কারেক্টলি বলছেন ক্ষমতার চেহারাটা ভিন্ন, সেই ক্ষমতার চেহারাটা ভিন্ন যাতে না হয় তার জন্য কি করা যায় সেটা নিয়ে কথা বলেন। হোয়াই ইউ আর ব্লেমিং দি পলিটিশিয়ান? আপনার চেহারা দেখেন আয় না একবার। এই কয়দিনে যদি এত, তো 16 বছরে তো 400 কোটি টাকা হইতেই পারে, পিয়ন নিয়ে যেতে পারে। এইখানে আমলাদের কথা খুব বেশি আসে না, বা অন্যান্য বাহিনীর কথা, বা মানে রাজনীতিবিদদের গালি দেওয়াটা অনেক সহজ, খুব সহজ। এটা সহজ, কারণ আমরা যেহেতু মুখ বেঁচে খাই, বক্তৃতা দিয়ে খাই, তাই না? ওই জন্য ওনারাও লিপ সার্ভিস দিয়ে মনে করে ব্লেম করে দিলে তো যেহেতু প্রতিপক্ষ আছে সুবিধাই হয়। মুখ দল নেতা তো এরকমই। বলে এই ঝগড়াটা, এই ডিবেটটা বুঝছে না, এমন দিয়ে পলিটিশিয়ান চলে আর কি। কে বেশি লুট করছে দেখবেন না, আওয়ামী লীগ বিএনপি যখন ছিল পাশাপাশি, আপনারা এগুলি করছেন, ওকে এগুলি করছে, সুবিধা তো এই ক্ষেত্রে। বলে কথাটা ছেড়ে দেওয়া ইজি ওনাদের জন্য। তো এইটা থেকে আসলে পরিবর্তনের উপায়টা কি? যেমন রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা, তারা তো সমাজের নেতৃত্ব করেন, দেশের নেতৃত্ব করেন, দলের নেতৃত্ব করেন, তারা নেতৃত্বে থাকেন, সর্বোচ্চ আসনে থাকেন, তারা সর্বোচ্চ সমস্ত তারা নীতি নির্ধারণ করেন। এই জন্য রাজনীতিবিদদের কথাটা বেশি আসে। এবং রাজনীতিবিদ না খালি, যারাই সরকারের নেতৃত্বে যায় তাদের ব্যাপারে কথা আসে। যেমন এই যে উনি একটু আগে বললেন, আজকের যে উপদেষ্টাদের বিরুদ্ধেও তো দুর্নীতির অভিযোগ উঠছে, কারণ এটা ক্ষমতা, মূল ব্যাপারটা হচ্ছে ক্ষমতা। তারা রাজনৈতিক কেনা, তারা তো অরাজনৈতিক সরকার, তারপরেও কিন্তু অভিযোগ উঠছে। এখন অভিযোগ তারা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমি তো প্রমাণ হয়নি, আমি বলতে পারবো না, কিন্তু কথা হলো অভিযোগ কিন্তু আছে। রাজনীতিবিদদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠেছে, এবং অনেক অভিযোগ আবার বিচারে দেখা গেছে খারিজ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তাই না? আবার এক সরকারের আমলে অভিযোগ প্রমাণিত হয়েছে, আরেক সরকারের আমলে গিয়ে বাতিল হয়ে গেছে। তো সুতরাং আমাদের বিচার ব্যবস্থাও তো ওই ধরনের মানে ম্যাচিউর, ওই ধরনের মানে নির্মোহ, ওই ধরনের মানে পক্ষপাতহীন তো হয়ে গড়ে ওঠে নাই। তো সুতরাং এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থাকবে, আর অনেক দিন থাকবে। আমরা যদি সিস্টেম চালু করতে পারি, সিস্টেমের মধ্য দিয়ে যদি অনেক দিন ধরে চলা যায়, এবং জবাবদিহিমূলক ব্যবস্থা, যদি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা প্রবর্তন করতে পারি, সব কিছুর ব্যাপারে যদি যারা ক্ষমতায় যাবে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, তারা যদি জবাবদিহি করতে বাধ্য থাকে সমস্ত ক্ষেত্রে। আমরা তো একটা জবাবদিহিতামূলক পার্লামেন্টারি করতে পারিনি। উনি একটু আগে বলছিলেন একজন মানে পুরনো অনেক প্রবীণ রাজনীতিবিদ, মন্ত্রীর কথা, তিনি বলেছেন যে বাংলাদেশ এভাবেই চলে। তো এই যে ব্যাপারটা হচ্ছে যে জবাবদিহিতা তো মানে এটা বাস্তবে, কারণ পার্লামেন্টে এই যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো, এই স্ট্যান্ডিং কমিটিগুলো তো বিরোধী দলের থেকে সভাপতি করা উচিত, এবং তাহলে জবাবদিহিতা বাড়বে। তো এই যে খালি একটা পদ্ধতির কথা বললে তো হবে না, অনেক নিয়ম আছে, অনেক পদ্ধতি আছে, সেগুলোকে প্রবর্তন করতে হবে এবং সেগুলোকে স্বাভাবিকভাবে চলার সুযোগ দিতে হবে। তো এগুলো হলে কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। প্রধান ভাই, আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, যে আগামীকালকে এনসিপি তার নিবন্ধনের জন্য আবেদন করবে। আজকে বিএনপির মহাসচিব বলেছেন যে বিএনপি আগেও তাদেরকে স্বাগত জানিয়েছে এবং আগামীতেও জানাবে, এবং তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। তাদের তারুণ্য নিঃসন্দেহে লক্ষ্য অর্জনে সবাইকে সাহায্য করবে। তাদের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা কি এখনো রয়েছে আপনি মনে করেন? এখনো বলার সুযোগ আসে নাই। প্র্যাকটিক্যালি ওই যে আমাদের গ্রামীণ কথায় আর কি, যে মানে বহুত একটা গ্রামীণ শ্লোক ব্যবহার করি আর কি, যে আগে তো দুর্গাপুজো হতো যে কার বেটির কেমন মুখ, মানে সৌন্দর্য দেখা হবে দেবীর বাজারে, মানে দুর্গাপূজার বাজারে দেবী দেখতে যেতে সময় আর কি। তো ফলে একটা রাজনৈতিক দলের তার চেহারাটা কি, তার সৌন্দর্য কতটুকু, এটা নির্বাচন আসলেই বোঝা যায়। ফলে ন্যাচারালি একটা বিরাট আশা নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটছে। সেটা এখনও জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য বাস্তব কোনো পদক্ষেপ নিতে পারছে মনে হয় না। নিতে পারলে ভালো, আমরা আশা করি সেই পদক্ষেপ নেওয়ার জন্য তারা এগিয়ে আসুক। তবে এটার আগে যে কাজটা তাদের মূল করা উচিত, প্রথমেই যেহেতু নিবন্ধনে তাদের ক্ষমতার মোহটা ছেড়ে দেওয়া উচিত। এই যে ক্ষমতার সঙ্গে লটর পটর করতেছে, সমস্ত জায়গায় ব্যবহার করতেছে, এটার থেকে বেরিয়ে আসা উচিত। বেরিয়ে না আসতে পারলে জনগণের কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। কিন্তু এই অভিযোগটাও কি একটু ঢালাও হয়ে গেল না? তারা কি একেবারে ক্ষমতার মোহে সব কাজ করছে? একদম ক্ষমতার সঙ্গে আপনি ডিসির থেকে শুরু করে আপনার উপর পর্যন্ত সমস্ত জায়গাতে তো অবাধ বিচরণ তাদের। আমরাও তো আন্দোলন করেছি বাংলাদেশে, দেশ স্বাধীনের পরের থেকে সিরিয়াসলি রাজনীতি করি। আমরাও গভর্নমেন্ট পট পরিবর্তন বিরাট দায়িত্ব পালন করেছি। আমরা সচিব মচিব চিনতাম না, আমাদের চিন্তা কিনা জানেন না, আমরা ডিসিমিসি চিনতাম না, ওসিমসিও চিনতাম না, ওনারা সব রাস্তায় চেনেন। যাই হোক, আমার সময় একেবারেই শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।